আনানের চোখে পানি মুছে তাড়াতাড়ি করে মোবাইল বের করে ফ্লাইট মুড অফ করলো। ফ্লাইট মুড অফ করার সাথে সাথে মেহেরের কল এসে ঢুকলো আনানের ফোনে। আনান ফোন রিসিভ করে কথা বলতে পারছে না, কান্নাগুলো জটলা পাকিয়ে গলা আওয়াজ বন্ধ করে রেখেছে। আনান কোনো রকম হ্যালো বলল। মাহের বেশ শান্ত স্বরে বলল, কি হয়েছে? আনান শব্দ করে কেঁদে উঠে বলল, মাহের, আমার আদরিনীকে পাচ্ছি না। আমার তুর কোথাও নেই মাহের, কোথাও নেই। মাহের কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এইখানে আসতে তোর কতক্ষণ লাগবে? আনান রেগে গিয়ে চিৎকার করে বলল, তোর কাছে মজার মনে হচ্ছে মাহের? আমি আমার কলিজাটাকে পাচ্ছি না, আর তুই কিনা এখন এসব জিজ্ঞেস করছিস? মাহের দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে উঠল, যদি বলি যাকে হন্য হয়ে খুঁজছিস সে আমার কাছে? আনান চোখ মুছে বলল, মানে? মাহের শান্ত স্বরে বলল, মানে বলতে পারবো না। আশা হলে আয়, নয়তো তোর মন মর্জি, যা খুশি কর, আল্লাহ হাফেজ। মাহের ফোন রেখে দিতে আনান চোখ মুছে দৌড়ে গিয়ে গাড়িতে বসলো। আনানের কোন দিকে খেয়াল না, সে হাই স্পিডে ড্রাইভ করছে। রাতে শেষ ভাগ হওয়াতে গাড়ি নেই বলেই চলে, তা না হলে অ্যাক্সিডেন্ট হয়েই যেত। এইদিকে মাহেরের বউ রাতে রুমের দরজা বাহির থেকে লক করে মাহেরের সামনে এসে দাঁড়ালো। মাহেরের রাতের দিকে তাকিয়ে বলল, বোন ঘুমিয়েছিস? রাত তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, কিন্তু আপু খুব ভয় পেয়েছি। ঘুমানোর আগে অবধি কান্না করেছে আর আনান ভাইয়ার নাম বলছে শুধু। মাহেরের চোখ পানিতে টলমল করছে। রাত মাহেরের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মাহের ধরা গলায় বলল, তুমি জানো তুরকে আমি কি অবস্থায় পেয়েছি? মেয়েটা ভয়ে একটুখানি হয়েছিল, কান্নার কারণে নিঃশ্বাস অবধি নিতে পারছিল না। রাতে মাহেরের কথা শুনে কেঁদে দিল। মাহের নিজের চোখ বুজে রাতকে এক পাশে থেকে জড়িয়ে ধরে বলল, কেঁদো না, তুমি বরং তুরের কাছে গিয়ে ঘুমাও, আমি ওখানেই আছি। কোনো কিছু দরকার হলে বলো। রাত মাহেরের কথা সায় দিতে কিছু বলতে নিবে তার আগে কলিং বেল বেজে উঠল। মাহের রাতকে ছেড়ে দিয়ে দরজা খুলে দেখে আনার দাঁড়িয়ে আছে। দেখে খুব বেশি বিধ্বস্ত লাগছে। চোখের কোণে এখনো পানি গড়িয়ে পড়ছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, পুরো মুখ লাল হয়ে আছে। মাহের এতক্ষণ রেগে থাকলো, এখন আনারকে দেখে কিছুটা নরম হয়ে গেছে। আনার মাহেরের দিকে তাকিয়ে বলল, আমার তুই কোথায়? মাহের তুর নাম শুনতেই মাহের হাত মুঠ করে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। আনান তাড়াতাড়ি করে গাড়ির ভিতরে ঢুকলো। মাহের দরজা বন্ধ করে আনানের সামনে দাঁড়াতে আনান জিজ্ঞেস করল, আমার তুর কোথায়? মাহের দাঁতে দাঁত চেপে বলল, কেন, তুরকে নিয়ে তুই কি করবি? তুর যেখানে আছে ভালো আছে। আনান রেগে মাহেরের কলার ধরে ঝাঁকিয়ে চিৎকার করে বলল, কি বলছিস তুই? পাগল হয়ে গেছি? যেখানে আছে মানে? আমার তুর কোথায়? মাহের রেগে আনানকে ঘুষি মেরে দূরে সরিয়ে দিল। আনান ছিটকে বেশ খানিকটা পিছিয়ে গেল। রাত একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে, বারবার মাহেরকে থামতে বলছে। মাহের রেগে গিয়ে চিৎকার করে বলল, তুর ওই মেয়েটাকে একটা বাড়িতে একা রেখে যাওয়ার সময় তোর ওই ভালোবাসা কোথায় ছিল? ওই মেয়েটা যখন ভয়ে জড়সড় হয়ে তোকে বারবার কল করছিল তখন তোর ভালোবাসা কোথায় ছিল? এই মেয়েটা যখন ভয়ে কাঁদতে নিঃশ্বাস নিতে পারছিল না তখন তোর ভালোবাসা কোথায় ছিল? তোকে কল দিয়ে না পেয়ে শাহেদের কল দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য তার ফোন বন্ধ। আমাকে কল দেয়, আমি অবাক হয়ে যাই। আনান বোনটা কেঁদে কেঁদে বলছে, ভাইয়া আমাকে তোমাদের কাছে একটু নিয়ে যাবে? আমার ভীষণ ভয় করছে, বিশ্বাস কর। আনান আমার পুরো পৃথিবী ঘুরে গেছে বোনটার কথা শুনে। গিয়ে কি অবস্থায় পাই সেটা নিজের চোখে না দেখলে বুঝবি না। তোর ভালোবাসা এই তার নমুনা। রাতকে জিজ্ঞাসা কর। মেয়েটা তোর নাম জপতে জপতে ঘুমিয়েছে, ভয়ে কান্নার কারণে নিঃশ্বাস আটকে আসছিল তার। মাহেরের কথা শুনে আনান কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল, দু হাত দিয়ে চুল টানছে। নিজের এই ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারছে না। মাহের আনানের কান্না দেখে নিজেও কাঁদছে, কারণ মাহের জানে এই
ছেলেটা সহজে কাদার মতো ছেলে না। রেগে গিয়ে বলবে মাহের জানে আনান তুর্কি ঠিক কতটা ভালোবাসে। মাহের রাতের দিকে ইশারা করলো যাতে করে আনানকে তুরের রুমে দেখিয়ে দেয়। রাত নিজের চোখ বুজে গুটি গুটি পায়ে আনানের সামনে গিয়ে বলল, ভাইয়া তুর আপু আছে, চলুন। আপু বারবার আপনার কথা বলছিল। আনান মাথা নিচু করে উঠে দাঁড়ালো। মাহের আনানের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। আনান সামনে পা বাড়াতে মাহের বলে উঠল, কাল যদি তুর যেত না চায় তাহলে তুই তুরকে কখনোই নেবার চেষ্টা করবি না, আর চাইলেও আমি দেব না। আমার বোনকে খাওয়ানোর পরানোর মতো এতটুকু সামর্থ্য তো আমার আছেই। মাহেরের কথায় কোনো প্রত্যুত্তর করল না আনান। রাত দরজার নখ খুলে দিয়ে সেখান থেকে সরে পড়ল। আনান রুমে ঢুকে বিছানার দিকে তাকাতে বুকটা মোচড় দিয়ে উঠল। তুর জড়সড় হয়ে শুয়ে আছে, মাথা ওড়নাটা পেঁচানো, চোখ কেমন ফোলা ফোলা আর পুরো মুখ লাল হয়ে আছে। কিছুক্ষণ পর পর কেঁপে উঠে বিড়বিড় করে কিছু বলছে। আনান দরজা আটকে তুরের পাশে বসে তুরের পুরো মুখে চুমু দিয়ে ভরিয়ে দেয়। আনান নিজের চোখ বুজে আলতো করে তুরের মাথা থেকে ওড়না সরাতে তুর জেগে ওঠে। তুর চোখ তুলে আনানকে দেখে ডুকরে কেঁদে উঠল। আনান অন্যদিকে ফিরে চোখের পানি মুছে তুরের দিকে তাকাতে তুর উঠে আনানের বুকে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে, চিৎকার করে কেঁদে ওঠে। আনান তুরকে শক্ত করে জড়িয়ে ধরে নিজে কেঁদে উঠল। তুর এত শক্ত করে আনানকে জড়িয়ে ধরেছে যেন ছেড়ে দিলে আনান হারিয়ে যাবে। অতিরিক্ত কান্নার ফলে তুরের গলার স্বর ভেঙে গেছে। তুর হেঁচকি তুলতে তুলতে ভাঙা গলায় বলল, আমাকে ছেড়ে কোথায় গেছেন আপনি? আমি কি খুব বেশি জ্বালাই? সমস্যা নেই, আমি মরে গেলে আর কেউ জ্বালাবে না। আমি মরে গেলে কেউ জ্বালাবে না আনান। আজ মরে গেলে খুব ভালো হতো, আপনি বেঁচে যেতেন। তুরের কথা আনান পুরো স্তব্ধ হয়ে গেল। আনান যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তুর আনানের বুকে মাথা রেখে কাঁদছে। আনান তুরকে খানিকটা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে বলল, আমি আমার করা অপরাধের জন্য ক্ষমা চাইব না আদরিনী, বরং তুমি আমাকে শাস্তি দাও। যদি প্লিজ দূরে যাওয়ার কথা বলো না। আমি মরে যাব, এমন হলে আমার বাঁচার মতো কোনো কারণ থাকবে না। তুমি চলে গেলে আমি প্রমিস করছি আর কখনোই তোমাকে একা রেখে যাব না, কখনো যাব না। আমি তো কখনোই বলিনি তুমি আমাকে জ্বালাও, কখনো বলেছি? তাহলে কেন এসব বলছো? প্লিজ তুর, এইভাবে বলো না। তুর চোখ জোড়া বন্ধ করে অস্থির নিঃশ্বাস ফেলে বলো, প্রমিস করো কখনো এমন হবে না। আনান তুরের মাথায় চুমু দিয়ে বলো, পাক্কা প্রমিস। আনান আস্তে করে তুরকে শুয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে তোয়ালা এক কোণা ভিজে এনে তুরের চোখ মুখ মুছে দিয়ে তাওয়ালা রেখে আসলো। তারপর তুরের পাশে শুয়ে তুরকে শক্ত করে জড়িয়ে ধরল। তুরও বিড়ালছানার মতো আনানের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। একটা সময় পর দুজনে ঘুমিয়ে পড়ল। সকাল প্রায় 10:30টার দিকে তুর আর আনানের ঘুম ভাঙল। আনান তুরকে নিয়ে বের হতেই মেহেরুন্নেসা রাগী দৃষ্টিতে আনানের দিকে তাকিয়ে রইল। আনান বুঝতে পেরে মাথা নিচু করে ফেলল। তুর মেহেরুন্নেসার দিকে তাকিয়ে বলল, মা, ওর দোষ নেই, আমি বেশি ভীতু। মেহেরুন্নেসা হাঁ করে তাকিয়ে আছে। তিনি অবাক হয়ে গেছে তুর আনানকে বকা থেকে বাঁচাতে নিজের উপর দোষ নিচ্ছে। মেয়েটা আসলে আনানকে ভালোবাসে। রাত মুচকি হেসে আনানের ফিস ফিস করে বলে, আপনার বোনের আপনার কাছে রাখতে পারবেন মনে করেছেন? আপনার তো মনে হয় আপনি তা জীবনও পারবেন না। দেখলেন না কি বলল, ওদের ভালোবাসা লায়লা মজনু হার মানবে। আপনি তো হেরে গেলেন মাহের সাহেব। মাহের মুচকি হেসে বলল, মাঝে মাঝে হেরে গেল জেতার চাইতে বেশি খুশি লাগে। আমি চাই তুর আনানের সাথে যাক। আনান পাগলিটাকে বড্ড বেশি ভালোবাসে। আনান ডাইনিং টেবিলে গিয়ে মাহেরের পাশে বসতেই মাহের মুখে কৃত্রিম রাগ এনে তুরের দিকে তাকিয়ে বলো, তুর, তুই কি এই ছেলেটার সাথে ওর বাড়িতে যাবি? তুর হাঁ করে তাকিয়ে আছে। রাতে মুচকি হেসে বলে, তুর আপু, তুমি যদি যেতে না চাও তাহলে কেউ তোমাকে জোর করবে না, তুমি আমাদের সাথেই থাকবে। আনান ছলছল চোখে তুরের দিকে তাকিয়ে তুরের উত্তরের অপেক্ষা করছে। তুর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি এখানেই থাকবো না, আমি আমার নানরুটির সাথে যাব। তোমরা বলো, বিয়ের পর কি কোনো মেয়ে বরের বাড়ি ছেড়ে থাকে? তাহলে আমি কিভাবে ওই বাড়িতে না গিয়ে এখানে থাকবো? আমি এইখানে থাকবো না, আমি আমার নানরুটির সাথে চলে যাব।
ওকে জিজ্ঞেস করো, সেও আমাকে ছাড়া থাকতে পারবে না। তুরের কথা মেহরুন্নেসা মুচকে হেসে বলে, ঠিক আছে থাকতে হবে না, কিন্তু আনান আর কখনো এমন করলে আমি কিন্তু আমার মেয়ে দিব না। আনানের মাথা নিচু করে বলল, আমার এমন হবে না মা। মাহের মুচকে হেসে তুরকে উদ্দেশ্য করে বলো, তুর এদিকে আয়, আমার পাশে বসে এখন নাস্তা ফিনিশ কর। তুর আনানের দিকে তাকালে আনান ইশারা করলো যেতে। তুর গুটি গুটি পায়ে মাহেরের পাশে বসলো। মাহেরের নিজ হাতে তুরকে পরোটা আর ডিম ভাজি খাইয়ে দিচ্ছে। তুরের কাছে ডিম গন্ধ মোটো সহ্য হচ্ছে না, কিন্তু তাও চুপচাপ খাচ্ছে। 3 বাইট খাবার পর তুর মুখ চেপে উঠে দাঁড়ালো। মাহের তুরকে কিছু জিজ্ঞেস করবে তার আগে তুর বমি করে ফেলে দিল। আনান তাড়াতাড়ি উঠে তুরকে ধরল। বমি করতে করতে কাহিল হয়ে পড়ল। আনান তুরকে ছেড়ে পানির গ্লাস নিতে তুর আনানের গায়ে ঢলে পড়ল। তুরকে পড়তে দেখে সবাই এক প্রকার চিৎকার করে উঠল। আনান তাড়াতাড়ি করে তুরকে দুহাত দিয়ে সামলে নিল। মাহের আনানকে ব্যতিব্যস্ত হয়ে বলল, কোলে তুলে নিয়ে রুমে চলো, চেক করে দেখো কি হয়েছে। আনান তুরকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। আনানের পেছন পেছন সবাই গেল। মেহরুন্নেসা আনানের অবস্থা দেখে আন্দাজ করে নিয়েছে আনান চেক আপ তো দূরের কথা, আনানের কথা অবধি বলতে পারছে না। তাই মেহরুন্নেসা তাকে ফ্যামিলি ডাক্তারকে কল দিয়ে আসতে বলেছে। আনান তুরকে শুয়ে দিয়ে তুরের হাত ধরে বসে আছে। মাহের আনানের কাঁধে হাত রেখে বলছে, দেখতে তুর কি হয়েছে। কিন্তু আনান কিছুই করছে না। এ কথা আনান বোধশক্তি হারিয়ে ফেলেছে। মেহরুন্নেসা রুমে ঢুকতে ঢুকতে বলল, মাহের ওকে কিছু বলিস না, দেখছিস না ছেলেটা কি অবস্থা। আমি ডাক্তারকে কল করছি, ডাক্তার আসছে। আনান থ মেরে বসে আছে, চোখ জোড়া নোনা জলে টলমল করছে। রাত পানি নিয়ে এসে তুরে হালকা করে ভিজিয়ে দিয়েছে, কিন্তু তাতে তুর উঠল না। আনান কিছু বলতে নেবে তার আগে মাহেরকে ফ্যামিলি ডাক্তার এসে হাজির। আনান তুরের হাত ছেড়ে সরে বসলো। ডাক্তার চেক আপ সেরে কিছুক্ষণ চুপ করে আছে। আনান ডাক্তারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা, ও ঠিক আছে তো? ডাক্তার আনানের দিকে তাকিয়ে বলল, আনান খুশি হব নাকি দুঃখ প্রকাশ করবে বুঝতে পারছি না। মায়ের ভুরু কুচকে তাকিয়ে বলল, মানে? ডাক্তার ইঞ্জেকশনের সিরিজ বের করে তুরের হাতে পুশ করতে আনান মৃদু চিৎকার দিয়ে বলল, আস্তে, তুর ব্যথা পাবে। ডাক্তার মুচকে হেসে ইঞ্জেকশন পুশ করে বলল, ওয়াইফ প্রেগনেন্ট হলে একটু বেশি যত্ন নিতে হয় ইয়াং ম্যাম। আনান বুঝতে না পেরে বলল, মানে? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, বুঝতে পারছে না ডাক্তার আসলে কি বলছে। ডাক্তার ভুরু কুচকে তাকিয়ে বলল, মানে তুমি জানো না তোমার ওয়াইফ প্রেগনেন্ট? আনান স্তব্ধ হয়ে বসে রইল। ডাক্তার মুচকে হেসে বলল, এই একটা জায়গায় এসে সবাই ফেল করে। এই যেমন তুমি এত পারফেক্ট হয়ে ফেল করছো ইয়াং ম্যান, আমিও ফেল করেছিলাম, কারণ আমারও এমন একটা সময় অতিবাহিত হয়েছে। ডাক্তার হয়ে অন্য ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম। বেশি ভালোবাসলে ভালোবাসা মানুষের সমস্যাগুলো চোখে পড়ে না, মনে হয় যেন সব সমস্যা সমাধান ভালোবাসা। তোমার বেলাও তাই। মাহের খুশি হয়ে বলল, আঙ্কেল সত্যি আমি মামা হব? মেহরুন্নেসা খুশি দিয়ে গদগদ হয়ে গেছে। ডাক্তার মুচকে এসে বলে, হ্যাঁ সত্যি, তবে একটা মেজর সমস্যা আছে। ডাক্তারের কথায় সবাই ঘাবড়ে গেল। আনান ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, মেজর সমস্যা মানে? ডাক্তার সিরিয়াস ভঙ্গিতে বলল, পেশেন্ট খুব বেশি স্ট্রেস নিচ্ছে, ইভেন খুব বেশি দুর্বল, যার ফলে মিসক্যারেজ হওয়ার চান্স বেশি। এখন থেকে প্রপার টেক কেয়ার না করলে বেবি রাখা পসিবল না। ডাক্তার আনান তোমার ওয়াইফ হসপিটালে নিয়ে যে টেস্টগুলো লিখে দিয়েছে সেগুলো করিয়ে নাও, আর হ্যাঁ এভাবে বউকে একটু বেশি করে যত্ন নাও। আনান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, ঠিক আছে, আমি আজই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার মুচকে হেসে বলো, তোমার ওয়াইফ স্ট্রেস ফ্রি রাখো, বাকি তুমি নিজেও একজন ডাক্তার, তাই তোমাকে বেশি কিছু বলতে হবে না। একটু পর জ্ঞান ফিরে তখন হালকা কিছু খাইয়ে দিও, কারণ প্রেশার ফল করছে। আজ তাহলে উঠি। মাহের মুচকে হেসে বলো, চলুন আঙ্কেল, আমি এগিয়ে দিই। ডাক্তার রুম থেকে বেরিয়ে যাওয়ার পর তুরের জ্ঞান ফিরল। মেহরুন্নেসা তুরের কপালে চুমু দিয়ে বলল, একদম নড়াচড়া করবে না, শুয়ে থাকো, আমি খাবার পাঠাচ্ছি। মেহরুন্নেসা বেরিয়ে যাওয়ার পর রাতও বেরিয়ে গেল।
তুর আনানের দিকে আর চোখে তাকিয়ে দেখে আনান চোখ দুটো শক্ত করে তুলের দিকে তাকিয়ে আছে। তুর উঠে বসতে নিলে আনান তুরের বাহু ধরে তুরকে শুইয়ে দেয়। তুর হাতের ব্যথা পেল, কিছু বলল না। আনানের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে ভীতু গলায় বলল, আমি কিন্তু ইচ্ছে করেই বমি করিনি, ডিমের মধ্যে বিশ্রী গন্ধ ছিল তাই। সত্যি বলছি, নান্ডুটি ইচ্ছে করে করিনি। আমারও তো খিদে পেয়েছিল। তাহলে ইচ্ছে করে কেন করবে? তুর আনানের দিকে আবার তাকিয়ে দেখে আনান আগের মতে ওর দিকে তাকিয়ে আছে। তুর এইবার ফুপিয়ে কেঁদে উঠল। তুরের কান্না দেখে আনান এগিয়ে তুরের গালে আলতো করে হাত বুলিয়ে বলল, কাঁদছো কেন? আমি জানি তুমি ইচ্ছে করে করনি, আমার আদরণী এমন করতে পারে না। তুর হেঁচকি তুলতে তুলতে বলল, তাহলে ওরকম করে তাকিয়ে আছেন কেন? আনান তুরের কথা হেসে উঠে বলল, দেখছিলাম। তুর চোখ গোল গোল করে বলল, কি? আনান তুরকে কপালে চুমু দিয়ে বলল, আমার বেবি আম্মুটাকে। তুর হাঁ করে তাকিয়ে বলল, মানে? আনান বলল, তুমি না বললে ক্যাথি বেবি হবে, তাই তোমারও বেবি চাই। আল্লাহ তোমাকে সেই জন্য বেবি উপহার দিয়ে দিল। তুমি মাম্মা আর আমি পাপ্পা হব মায়াবতী। তুমি প্রেগনেন্ট মায়াবতী। এইবার আমার একটা জুনিয়র আদরণী হবে। তুর খুশি হয়ে আনানের দিকে তাকিয়ে বলল, আপনি কি ভাবে জানেন? তুরের কথায় আনান ভ্যাকাচাকা খেয়ে গেল। আনান তুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি সেন্সলেস হয়ে যাওয়ার পর ডাক্তার এসে চেক আপ করে বলেছে। তুর আনানের দিকে তাকিয়ে বলল, তাহলে আমার ধারণা ঠিক, আপনি 2কে পাশ করেছেন। দেখেছেন, আজ সব প্রমাণ হয়ে গেল। তুরের কথায় আনান হাঁ করে তাকিয়ে আছে। এই মেয়েটা প্রথম থেকে সব গুরুত্বপূর্ণ কাজে সাইডে রেখে আমার দোষ ধরতে ব্যস্ত হয়ে যেত, আর আজও তাই করলো। আনান হতাশ হয়ে বলল, হ্যাঁ আমি 2কে পাশ করেছি, কিন্তু এইটা বলো, তোমার পিরিয়ড মিস হয়েছে কবে থেকে? তোর দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, মনে নেই। তুরের কথা আনান মাথা হাত দিয়ে বলল, ইয়া আল্লাহ, এই ভুলো মনা মেয়ে নাকি কিছুদিন পরে মা হবে। তুর কাঁথা সরিয়ে পেট চেক করে বলল, পেট বড় হয়নি কেন? আনান তুরকে কথা কয়েক সেকেন্ড চুপ থেকে ফিক করে হেসে উঠে বলল, বেবি এখনও পুচকো তাই। আনান মোবাইল বের করে ক্যালেন্ডার চেক করে বলল, মাত্র 7 সপ্তাহ। তুরের আনানের দিকে তাকিয়ে বলল, আপনি কেমনে জানেন? আনান তুরের নাক টেনে দিয়ে বলল, তুমি রিলেটেড সব কিছু আমার নোট করে রাখি, তুমি ভুলে গেলেও আমি ঠিক মনে রেখেছি। সেই হিসেব করে বের করেছি। তুর আনানের দিকে তাকিয়ে বলল, যাক, এক গুণ তো আছে। আমি আমার বেবির বলবো নান রুটি একটা গুণ ছিল। আনান তুরের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, খবরদার আমার বাচ্চাদের সামনে আমাকে নান রুটি বলবে না, পরে ওরা পাপা না ডেকে নান রুটি বলবে। আনানের কথায় তুই খিলখিল করে হেসে উঠে বলল, চোখ পাকে লাভ নেই, আমি একটু ভয় পাই না। আনান তুরের কথায় ঠোঁট এলিয়ে হেসে বলল, ভয় পেতে হবে না, কিন্তু এখন থেকে আর লাফালাফি করবে না। কমপ্লিট বেড রেস্ট থাকতে হবে, ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে। তোর তা না হলে বেবির ক্ষতি হবে। তোর আনানের কথা মাথা নেড়ে সায় দিল। আনান তোরকে কিছু বলতে যাবে, তার আগে দরজায় নক পড়ল। আনান তুরের কাছ থেকে সরে বসল। রাত তুরের জন্য খাবার নিয়ে এলো। আনান তুরকে উঠিয়ে হেলান দিয়ে বসলো। রাত খাবার রেখে বেরিয়ে পড়ল। আনান তুরের খাবার খাইয়ে দিয়ে রেস্ট করতে বলে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে তুরের কোলে তুলে নিল। আনানের এহেন কাণ্ডে তুর চমকে ওঠে। আনান তুরের দিকে তাকিয়ে বলল, হাঁটা নিষেধ বুঝলে পুচকি পুচকে মাম্মা। তুর মুখ ফুলিয়ে বলল, মা দেখলে কি ভাববে, ভাইয়াও আছে। জি, আমার লজ্জা লাগছে। আনান রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মা কিছু বলবে না। আর রইল তোমার ভাইয়ের কথা, সে নিজেও বলেছে তার বোনের পা যেন মাটিতে না পড়ে। তোর বিরক্ত হয়ে বলে, সবাই আমাকে রুগী বানিয়ে দিল, কারো সাথে কথা নেই। আনান ঠোঁট এলে হেসে তুরকে নিয়ে বেরিয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ল। হসপিটাল থেকে ফিরতে ফিরতে প্রায় দুপুর 2টা বেজে গেল। গাড়িতে এসে দেখে বাড়ির রমরমা অবস্থা। আনান সবাইকে তুরের প্রেগনেন্সির কথা বলছে। সবাই তুরকে দেখতেই চলে এসেছে। মাদার ক্রিস্টোফার তুরের পছন্দের সব কিছু নিয়ে এসেছে এইদিকে বেস্ট 15-এর মধ্যে।
স্টিভ ছাড়া সবাই তুরকে দেখতে এসেছে। ক্যাথি আসার জন্য চেয়েছিল, কিন্তু সেও নিজে প্রেগনেন্ট, তাই আনান আসতে মানা করেছে। তুর বাড়িতে আসার পরপরই সবাই তুরকে কনগ্রাচুলেট করতে ব্যস্ত হয়ে পড়ল। আনান সবাইকে সরিয়ে কোমরে হাত দিয়ে রাগে মুখ নিয়ে বলল উঠে, আমি বাবা হতে যাচ্ছি, কেউ আমাকে একটু কনগ্রাচুলেশন জানাও। আনানের কথায় কিটকিটি হেসে উঠল। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই চলে গেল, শুধু মাদার ক্রিস্টোফার রয়ে গেল। আনান সাফ সাফ জানিয়ে দিয়েছে মাম্মা যে এই বাড়ি থেকে এক পাও না নড়ে। মাদার ক্রিস্টোফার আনানের কথা মেনে নিলে, কারণ তিনি নিজেও জানেন এই মুহূর্তে তুরের কাছে থাকা আবশ্যক। মাদার ক্রিস্টোফার 1 সপ্তাহ ছুটিতে ছিলেন, তাই 1 সপ্তাহ যেতে তিনি বাড়িতে চলে গেল। এদিকে আনানের সময় কাটে তুরকে নিয়ে। সময় সময় তুরের মুড সুইং হয়, কখনো খুব বেশি রেগে যায়, তো কখনো কোনো কারণ ছাড়াই কেঁদে দেয়। আনানের কাছে তুরের পরিবর্তনে গুলো বেশ ভালো লাগে। খাবার নিয়ে আনান এক প্রকার যুদ্ধ করতে হয়। দিনে 2 বেলা আনানের গায়ে বমি করে ভাসিয়ে দেয়। তুর প্রথম একদিন আনানের গায়ে বমি করে দিয়ে সরি বলে মাথা নিচু করে বসেছিল, ভেবেছে আনান তুর বকা দেবে, কিন্তু আনান তুরকে তেমন কিছু বলেনি, বরং মুচকি হেসে শুধু বলেছে বেবি বোধ হয় খাবার পছন্দ হয়নি। এরপর যখন বমি করলো তখন ওর কিছু বলল না, কারণ আনান জানে প্রেগন্যান্সিতে এসব কিছু স্বাভাবিক। তবে আনানের সকল প্রকার সুগন্ধি ব্যবহার করা বন্ধ হয়ে গেছে, ইভেন সাবান অবধি রুমের বাইরে রাখতে হয়। আনান একদিন শুধু বডি স্প্রে দিয়েছিল, সেই দিন তুর আনানের রুমের বাইরে রেখেছে, কারণ আনানের কাছে আসলে তুর বমি করে দেয়। আনান সেই দিন 3 বার গোসল করেছে। এরপর থেকে আনান ওসব দেওয়া বন্ধ করে দিয়েছে। দেখতে দেখতে তুর 4 মাস পেরিয়ে 5 মাসে পড়ল। তুরের হেলথ কন্ডিশন আগের থেকে বেটার, বমি করা বন্ধ হয়ে গেছে, কিন্তু মুড সুইং আগ থেকে বেশি হয়। তুর রোজ 3 বার করে আনান দেখে পেট বড় হয় কিনা সেটা চেক করতে। আজও তুর আনানের সামনে দাঁড়িয়ে দেখছে। এমন সময় আনান রুমে ঢুকে তুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলো, প্রতিদিন দেখতে হয়? তুর আনানের দিকে তাকিয়ে বলো, হয়। আনান তুরের সামনে এসে হাঁটু গেড়ে বসলো। তুর আনানের দিকে তাকিয়ে বলো, ওইখানে বসছেন কেন? আনান তুরের পেটের ওপর থেকে টি শার্টটা সরিয়ে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলো, বুঝলে পাপাই, তোমার মাম্মার টেনশন কমাতে একটা জিনিস এনেছি। তুর আনানের দিকে তাকিয়ে বলো, বেবি ঘুমাচ্ছে, আপনার কথা শুনছে না। আনান তুরের কথা ঠোঁট এলিয়ে হেসে পকেটে হাত গলিয়ে একটা বক্স নিয়ে বলে, ঠিক আছে শুনেছি, আমার ঘাড় হয়েছে, আর বলবো না। তুর ভুরু কুচকে তাকিয়ে বলো, কি এইখানে? আনান বক্স খুলে বলো, প্রতিদিন আয়নার সামনে দাঁড়াতে হবে না, এইটা বলে বুঝতে পারবে। আনান বক্স থেকে একটা গোল্ডেন ভিসা বের করে তুরের কোমরে পরিয়ে দেয়। তুর চোখ বড় বড় করে বলো, আরে এটাই ছিঁড়ে যাবে তো। আনান উঠে দাঁড়িয়ে তুরের দুগালে হাত রেখে বলো, উফ, ছিঁড়বে না, এইটা কমানো বাড়ানো যায়, তাই তুর ইজিলি বুঝতে পারবে। এখন থেকে রোজ আয়নার সামনে দাঁড়িয়ে পেট মাপতে হবে না, বুঝলে? তুর আনানের শার্টের বোতাম টানতে টানতে বলো, আনান ভুরু কুচকে তাকিয়ে বলো, সোজা সোজা বলো, কি চাই? তোমার হাব ভাব বলছে কোনো অন্যায় আবদার আছে। তুর আর চোখে তাকিয়ে আনানের বুকে নাক ঘষতে ঘষতে বলো, কলেজের মাঠের পাশে একটা চাচা বসে আছে, উনি ভালো বেলপুরি বানায়, বেবি নাকি এইগুলো খেতে ইচ্ছে করছে, এখন আমি কি করব? তুরের কথায় আনান অন্যদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে কোনো রকম হাসি চেপে রেখে বলো, ও আচ্ছা, তো বেবি কলেজের মাঠের পাশের চাচার দোকানে বেলপুরির কথা জানলো কি করে? আর বেবির মাম্মা বলেছে বেবি ঘুমাচ্ছে, তাহলে বেবি কি করে বেলপুরি খাবে? তুর আনানের বুকে জোরে চিমটি কেটে বলে, আমি বলেছি, আর বেবি মোটেও ঘুমাচ্ছে না, বুঝলেন? আনান ব্যথা পেল। শব্দ করো না, বরং হেসে উঠে বলো, ঠিক আছে, কিন্তু ওই সব তো হেলদি না। তুর নাকচ করে বলো, শুধু 2টো পুমিজ, বেশি না। আনান তুরের চুলের মধ্যে আঙুল ঢুকে বলো, ঠিক আছে, তবে 2টোই খাওয়ার পর 1 প্লেট ফুচকা ফিনিশ করতে হবে। তুর মাথা নেড়ে সম্মতি দিল। আনান তুরে এক হাতে আলগে নিয়ে আর এক হাতে গলিয়ে পকেট থেকে মোবাইল বের করে শাহেদের দিকে কল দিল। শাহেদ ফোন রিসিভ করতে বেলপুরি আনানের কথা বলে লোকেশন বলে দিয়ে ফোন রেখে দিল। আনানের কাছে তুরের ছোট ছোট আবদারগুলো খুব বেশি মূল্যবান। আনান ছোট দুনিয়ায় তুর আর তার অনাগত সন্তানকে নিয়ে। আনানের জায়গা অন্য কেউ হলে সে নিচে হাঁপিয়ে উঠত,
কিন্তু আনানের কাছে তুরের সব আবদার খুব বেশি গুরুত্বপূর্ণ। পুরো দিনের সকল অন্যায় আবদার সন্দর্পণে মেনে নিয়ে রাতের শেষ ভাগে তুরকে বুকে জড়িয়ে একটা কথা বারবার বলে ওঠে, তবু ভালোবাসি আদরণী, খুব বেশি ভালোবাসি। কিন্তু তুর তখন আনানের বুকে মাথা রেখে দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গভীর তন্দ্রা নিমগ্ন।